আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকের ওরিয়েন্টেশন ক্লাসে। ভাই আমাদের সময় হয়ে গেছে, আমরা মনে হয় শুরু করতে পারি। অনেকে জয়েন করতেছে, তো আমরা 1-2 মিনিট ওয়েট করি আর কি। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। এমনিতে কিছু বললে বলেন, 1-2 মিনিট পরে শুরু করি, কারণ হুট করেই জয়েনের সংখ্যাটা বাড়তেছে। ঠিক আছে। শুভ সন্ধ্যা সবাইকে। মডেল টেস্টের পূর্বে শুধুমাত্র আপনাদেরকে একটা ওরিয়েন্টেশন দেওয়ার জন্য এবং আপনাদেরকে জানানোর জন্য পরীক্ষাগুলো কিরকম হবে, একটা পূর্ব ধারণা দেওয়ার জন্য আসলে এই প্রোগ্রামটার আয়োজন করা হয়েছে। তা আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে এর আগেও কয়েকবার আমি জিজ্ঞেস করেছিলাম একটু আপনাদের নিজেদের ডিস্ট্রিক্টটা লিখেন, আমি একটু দেখি বাংলাদেশের কোন কোন প্রান্ত থেকে আপনারা সবাই আমাদের সাথে কানেক্টেড হলেন। নিজের ডিস্ট্রিক্ট জেলাটা একটু লিখেন চ্যাট বক্সে লিখেন, কিউএন্ডে লিখতে হবে না। ওকে, আমি যেগুলো পাচ্ছি মোটামুটি ফরিদপুর, বরিশাল, ঢাকা, রংপুর, ফেনী, কুমিল্লা, সিলেট, নাটোর, সাতক্ষীরা, ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, কুষ্টিয়া, বাগেরহাট, কক্সবাজার, চুয়াডাঙ্গা, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ওকে, নরসিংদী। সো মানে বর্তমান যুগ কত সুন্দর যুগ, মানে টেকনোলজির আশীর্বাদটা দেখতেছেন যে আমরা এক একজন এক এক জায়গা থেকে এক একজন এক এক জায়গায় আছি, কিন্তু কত সুন্দর সবাই একসাথে কানেক্ট হয়ে গেলাম। এবং আপনাদেরকে প্রশ্নটা করার সাথে আমার আসলে একটা রিভিশনও হয়ে গেল। আপনারা আসলে অনেক বড় একটা সংখ্যা এখন কানেক্টেড আছেন।
আপনাদের সবার গ্রামের বাড়ি বা জেলা বলাতে আমার মোটামুটি যে 64টা জেলা আছে ওটাও সম্পর্কে আইডিয়া হয়ে গেল। এখন চাইলে অনেকগুলো জেলার নাম বলতে পারবো। সো 64 জেলা বলার পরে আমার যেটা মনে পড়ছে আর কি, যে 65তম একটা জেলাও কিন্তু কিছুদিন পর হবে। এটা নিকার থেকে মনে হয় ডিক্লেয়ার করা হয়ে গেছে। আপনারা কি জানেন 65 নাম্বার জেলা আসলে কোনটা হবে? জানা থাকলে চ্যাট বক্সে জানাতে পারেন আমাকে। আমাদের 65 নাম্বার জেলা কোনটা হবে? ওকে, অনেকগুলো অপশন আসতেছে। বেশ কয়েকজন বলছে পদ্মা। পদ্মা কিন্তু বিভাগ, জেলা না। পদ্মা হলো বিভাগ। বেশ কয়েকজন বলতেছেন ভোলা। ভোলা কিন্তু ইতিমধ্যে জেলা আছে। ভোলাও না, ফরিদপুর না, সৈয়দপুর না, তিতাসও না, ভৈরব। ভৈরব হলো বাংলাদেশের 65তম জেলা। ঠিক আছে, ভৈরব হবে 65তম জেলা। এখনো প্রস্তাবিত অবস্থায় আছে, এখনো ডিক্লারেশন দেওয়া হয় নাই। সো ডিক্লারেশন কিন্তু দিবে কোথা থেকে আমরা জানেন মনে হয় নিকার থেকে। আর ওই অনেকে পদ্মা যারা বলতেছিলেন, পদ্মা হবে আমাদের অষ্টম, মানে 8টা তো বিভাগ আছে, নবম বিভাগ হিসেবে আসলে পদ্মা। পদ্মা কিন্তু আলাদা কোনো জেলা না, এটা হলো ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর এন্ড গোপালগঞ্জ, এই 4টা জেলা মিলে আসলে পদ্মা হবে, পদ্মা বিভাগটা হবে। এবং ফরিদপুর সেন্টারে, তাই ফরিদপুরকে সিটি কর্পোরেশনের মর্যাদা দেওয়া হয়েছে, 13তম সিটি কর্পোরেশন। যাই হোক, এগুলো আজকে তো আর বাংলাদেশ অ্যাফেয়ার্স ক্লাস আমরা করব না, এর জাস্ট একটু মনে আসলো তাই বলে দিলাম। তো আশা করছি সবাই ভালো আছেন এবং একটা দীর্ঘ সময় আপনারা উত্তরণের সাথে কাটালেন। এই দীর্ঘ সময়ের মধ্যে আপনারা ক্লাস, পরীক্ষা, এক্সাম, রিভিউ এক্সাম, সব ধরনের এক্সপিরিয়েন্স পেয়ে গেছেন। আমাদের জার্নিটা শুরু হয়েছে সেই অনেক আগে। একটা দীর্ঘ সময় পর আপনাদের অনেক অনুভূতি আছে। তো আজকে আসলে আমার নিজেরও ইচ্ছা আপনাদের অনুভূতিগুলো একটু জানবো। সো আপনারা জানাতে পারেন আর কি আমাকে, যে আমাদেরকে জানাতে পারেন যে এই যে এতগুলো ক্লাস করলেন, পরীক্ষা দিলেন, এই ক্লাস পরীক্ষার পরে আপনার আসলে উত্তরণ সম্পর্কে অভিব্যক্তিটা কেমন? আপনি কিভাবে উত্তরণকে ভেবেছিলেন, বা কিরকম সার্ভিস পাবেন বলে ভেবেছিলেন, আর কিরকম আপনার এক্সপেকটেশনটা কতটুকু ফুলফিল হলো, এই বিষয়টা আমাকে একটু চ্যাট বক্সে জানাতে পারেন। যে উত্তরণে এতদিন ক্লাস করে পরীক্ষা করে আপনার কেমন লাগলো। আচ্ছা, আমি অনেকগুলো পাচ্ছি। ভালো, ভালো, ভালো না, একজন ভালো নাও বলছে। গুড, আলহামদুলিল্লাহ, ওকে, ভালো সার্ভিস, ফুল কোর্স করেছি তাদের জন্য ভালো, সবকিছু ভালো, আরো ভালো হতে পারে। হ্যাঁ, অবশ্যই সবকিছু, সব মানে কোনো কিছু আসলে শেষ না, আরো ভালো হতে পারে অবশ্যই। খুব ভালো, খুব ভালো, ওকে, থ্যাংক ইউ। ভালো লাগছে, তেমন ভেবেছি তার চেয়ে বেশি, যেমন ভেবেছি কিছু সীমাবদ্ধতা ছিল, হ্যাঁ আমরা ওইটা মেনে নেই, কিছু সীমাবদ্ধতা অবশ্যই ছিল। বাট ওভারঅল আশা করছি মানে আপনাদের যে রেসপন্স গুলো আমরা পেলাম, আপনারা হয়তো বা চ্যাট বক্স সবই দেখতে পারেন, সো সেই অনুযায়ী আমরা বলতে পারি যে আমরা আপনাদের এক্সপেকটেশনের কাছাকাছি পৌঁছাতে পেরেছি। 90% এর উপরে আশা করছি, অনেকে সবাই বলছেন যে ভালো হয়েছে। এটা আসলে আমাদের আমাদের জন্য একটা ভালো স্যাটিসফ্যাকশন, এবং আশা করছি এটা আপনাদের জন্য একটা স্যাটিসফ্যাকশন যে আপনারা যেরকম সার্ভিস চেয়েছিলেন তার প্রায় 90%-এর মতো ভালো সার্ভিস আপনারা পেয়েছেন। আমরা সেটা বলতে বোঝাচ্ছি আসলে ক্লাসগুলো ভালো হয়েছে বা পরীক্ষাগুলো ভালো ছিল। শুরুর দিকে অনেকেরই কিন্তু কিছু কনফিউশন থাকে, যে এরকম ক্লাস কেন হচ্ছে বা পরীক্ষা এরকম কেন হচ্ছে, এগুলো আসলে মানিয়ে নিতে একটু সময় লাগে। আপনারা সবাই খুব ভালো মতোই মানিয়েছেন, আমি আপনাদের নাম্বার, ক্লাসের অ্যাটেন্ডেন্স সবই মোটামুটি দেখেছিলাম, আপনারা যথেষ্ট ভালো মতো মানিয়েছেন। তো একটা ব্যাপার আমি একটু আপনাদের ক্লিয়ার করি, সেটা হলো একদম শুরুর দিকে কিন্তু আমি বলেছিলাম যে এই কন্টিনিউটিটা খুব গুরুত্বপূর্ণ। মানে আপনি পড়াশোনা ভালো মতো করছেন, এটা যেমন গুরুত্বপূর্ণ, আপনি দীর্ঘ সময় ধরে লেগে আছেন, এটাও অনেক গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা এখনো পর্যন্ত এই ক্লাসে আছেন, আমি মোটামুটি লিখে দিতে পারি আপনাদের সবাই মোটামুটি 95% বা 100% ক্লাস সবগুলো করছেন, অথবা আনফরচুনেটলি 1-2টা মিস গেলেও পরবর্তীতে আপনার ক্লাসগুলো দেখে নিছেন, পরীক্ষাগুলো সবগুলো দিচ্ছেন। এই কনফিডেন্সটা আপনাদের উপর আবার চলে আসছে যে আপনারা রেগুলার স্টুডেন্ট ছিলেন, রেগুলারই আপনারা পড়াশোনা করেছেন। তো এটা মাথায় রাখবেন, যারা রেগুলার পড়াশোনা করেছেন তারা বাকিদের থেকে অনেক অনেক এগিয়ে থাকবেন, এটা পরীক্ষা দেওয়ার পরেই বুঝতে পারবেন। এর একটা ছোট উদাহরণ যদি আমি বলি, আমার বড় ভাই যিনি, উনি প্রশাসনে কর্মরত, 36তম বিসিএস এর। উনি যখন রিটেন পরীক্ষা দিয়ে এসেছিলেন, হি ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, মানে ওনাকে দেখে মনে হচ্ছিল যে উনি মানসিক ভাবে খুবই দুর্বল হয়ে পড়ছিলেন। তো ডেফিনেটলি বড় ভাই হিসেবে আমি, মানে আমি ছোট ভাই হিসেবে তো অবশ্যই জানতে চাই যে কেন এমন হচ্ছে,
সে বলতেছে যে আমি যতটুকু পড়াশোনা করছি বা আমি যে পরিমাণ পরিশ্রম করছি আমি পরীক্ষাটা সেরকম দিতে পারি নাই, এই জন্য সে ডিসঅ্যাপয়েন্টেড ছিল। বাট আলটিমেটলি সে কিন্তু একদম প্রথম সারির ক্যাডারের প্রথম সারিতে ছিল, একদম অ্যাডমিনেরও শুরুর দিকে ছিল। তো পরে আমি একটা রিয়েলাইজেশনে আসলাম যে যারা দীর্ঘ সময় ধরে পরিশ্রম করে এবং নিয়ত শুদ্ধ রেখে পরিশ্রম করে, বিশ্বাস রেখে পরিশ্রম করে, আত্মবিশ্বাসী থাকে, তাদের খারাপ পরীক্ষাও অনেকের ভালো পরীক্ষার চেয়ে ভালো হয়। সো এটা একটা উইক কম্প্যারিজন, কিন্তু মানে আপনি যখন দীর্ঘদিন ধরে পরিশ্রম করতেছেন তারপর যখন আপনি পরীক্ষা দিবেন, আপনার পরীক্ষাটা যত খারাপই হোক না কেন, যত খারাপই হোক না কেন, সেটাও কিন্তু ওই কিছু না পড়ে বা ফুটুং ফাটুং করে যারা পরীক্ষা দেয় তাদের চেয়ে অনেক ভালো হবে। সো আপনারা যারা এখন রেগুলার পড়াশোনা করছেন, রেগুলার ক্লাস করছেন, এখনো রেগুলারিটি বজায় রাখতেছেন, তারা কিন্তু অবশ্যই অবশ্যই সফলতার অনেক কাছে চলে আসছেন, এটা অবশ্যই আমরা বলে দিতে পারি। ওকে, তো এই জন্য অবশ্যই আপনাদেরকে শুভকামনা জানাতে হবে এবং ধন্যবাদ জানাতে হবে যে এই ব্যাপারটা আপনি করতে পারছেন। আর একটা বিষয় নিয়ে আমি একটু কথা বলি, সেটা হলো পরীক্ষার নাম্বার নিয়ে। মানে অনেকেই আছে কি পরীক্ষার নাম্বার হয়তো বা শুরুর দিকে খুবই খারাপ ছিল, এই জন্য ফ্রাস্ট্রেটেড হয়ে যেতেন যে এত খারাপ নাম্বার দিয়ে হবে কিনা। আমি কিন্তু আপনাদের বলে দিতে পারি, আপনি যদি একদম প্রথম পরীক্ষা যেটা দিচ্ছেন সেটার নাম্বার আর একদম শেষের দিকে যে পরীক্ষাগুলো দিচ্ছেন এই নাম্বারগুলোকে কম্পেয়ার করেন, আর এর মাঝখানে যদি আপনি গতানুগতিক ভাবে পরিশ্রম করে যান, তাহলে অবশ্যই 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 আপনার রেজাল্ট ভালো হচ্ছে বা নাম্বার আগের চেয়ে বেশি আসছে। আপনি হয়তো আগে 40% পেতেন, এখন হয়তো বা 60% পাচ্ছেন। আগে যদি 30% পেতেন, এখন তো 50% পাচ্ছেন। তো এই যে ইনক্রিজটা, এই যে ইনক্রিমেন্টটা, এটাই কিন্তু মানুষের জন্য দরকার। আমরা যারা স্টুডেন্ট লেভেলে ছিলাম বা এখনো যারা পরিশ্রম করতেছি, ইনক্রিমেন্টটাই দরকার, এবং ইনক্রিমেন্টটা আসতে কিন্তু একটু সময় লাগে। এই সময়টা আপনারা দিয়েছেন, আরো সামনে বেশ কিছু সময় আছে, এটাও ভালো মতো দিবেন। আশা করছি আপনাদের যে উদ্দেশ্য নিয়ে আপনারা যাত্রা শুরু করেছিলেন সেই উদ্দেশ্যে আপনারা খুব সুন্দরভাবে পৌঁছাতে পারবেন। তো আমরা শুরু করে দিই আজকে। কয়েকটা টপিক নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তো ওরিয়েন্টেশনটা সম্পর্কে অলরেডি জেনে গেছেন, যেটা আসলে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যে প্রস্তুতি, সেই প্রস্তুতির একটা ওরিয়েন্টেশন। তো আজকের মূলত ফোকাস পয়েন্ট যেটা, সেটা হলো আমাদের মডেল টেস্ট। আপনারা সবাই জেনে গেছেন যে মডেল টেস্টের রুটিন দেওয়া হয়ে গেছে, আমি ওয়েবসাইটে গিয়ে এটা দেখাই দিব রুটিনটা আসলে। সো এখন আমাদের টার্গেট কিন্তু মডেল টেস্ট। দুঃখিত, এখন আমাদের টার্গেট হলো মডেল টেস্ট। এখন মডেল টেস্টের গুরুত্ব অনেক অনেক বেশি, এটা আমরা স্টেপ বাই স্টেপ বলবো। মডেল টেস্ট হলো অনেকটা যাচাইমূলক পরীক্ষা, অর্থাৎ আপনি এতদিন যে পড়াশোনা করছেন সেই পড়াশোনার আউটপুট কি, সেটা কিন্তু মডেল টেস্ট থেকে আসবে। আচ্ছা, এখন কিছু ব্যাপার কিন্তু আছে। ব্যাপারটা হলো যে যেহেতু এই এই বছরের যে পরীক্ষাটা, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষাটা হবে, সেটা গতানুগতিক অন্যান্য বছরের মতো কিন্তু না। ডেফিনেটলি এটা ডিফারেন্ট হচ্ছে। তার একটা কারণ হলো এটা ক্রাইটেরিয়া চেঞ্জ করে দিছে, কোয়ালিফিকেশনের একটা পরিবর্তন নিয়ে আসছে। আগে হলো নারীদের জন্য এইচএসসি পাস হলে পরীক্ষা দেওয়ার একটা সুযোগ ছিল, এখন কিন্তু সেটা আর নেই। এখন সবাই গ্রাজুয়েশনের পরেই পরীক্ষা দিতে পারতেছে। তো এই জন্য কিন্তু কম্পিটিশন লেভেলটা অনেক বেশি বাড়বে, এটা একটা ইস্যু। দ্বিতীয় ইস্যু হলো যেহেতু এখানে মিনিমাম কোয়ালিফিকেশনের একটা পরিবর্তন হয়েছে, এতে কিন্তু আপনাদের যে কোয়েশ্চেন প্যাটার্ন, এখানেও কিন্তু একটা বড় পরিবর্তন হবে। এটা হলো সেকেন্ড টপিক। থার্ড টপিক হলো যেহেতু মাঝখানে একটা দীর্ঘ সময় আমরা একটা আপৎকালীন অবস্থায় ছিলাম, করোনা পরিস্থিতিতে ছিলাম, এই করোনা পরিস্থিতির পর যখন একটা পরীক্ষা হবে, তার মানে যে মাঝখানে বিশাল একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে কিন্তু অনেকেই অনেক আগায় গেছে, আবার অনেকেই অনেক পিছাই গেছে। তাই গতানুগতিক যেরকম পরীক্ষা হতো ওরকম পরীক্ষা কিন্তু এবার আর হবে না। আর আরেকটা বিষয় হলো, যেহেতু এটা জেলা পর্যায়ে পরীক্ষা হয়, কয়েকটা মানে কয়েকটা জেলাতে একসাথে পরীক্ষা হয়, আবার বিভিন্ন সেট আপে পরীক্ষা হয়, একই দিনে সব পরীক্ষা হয় না। তাই এক এক জেলার সাথে আরেক জেলার কিন্তু প্রশ্নের প্যাটার্নও একটা বড় পরিবর্তন থাকতে পারে। তাই আপনি হয়তো বা আপনার জেলাতে 55 পেয়ে সিলেক্ট হয়ে যেতে পারেন, বাট আপনার পাশের জেলায় হয়তো বা কেউ 58 পেয়েও সিলেক্ট হয় নাই। তো এটা কিন্তু কম্পেয়ার করা যাবে না, যেহেতু জেলা ভিত্তিক পরীক্ষা, এখানে জেলার উপরই আপনাকে মনোযোগ দিতে হবে। এখন আপনি কোন জেলায় বসবাস করতেছেন এটা কিন্তু এখানে একটা বড় বিষয়। ব্যাপারটা কেমন, আপনি যদি ঢাকা জেলার কোনো ক্যান্ডিডেট হয়ে থাকেন, চট্টগ্রাম জেলার ক্যান্ডিডেট হয়ে থাকেন, এখানে কিন্তু একটু অ্যাডভান্স মানে এদের এদের সুযোগ সুবিধা অনেক বেশি পাওয়া যায়। মানে ঢাকা চট্টগ্রামে যে পরিমাণ সুযোগ সুবিধা পাওয়া যায়, ডেফিনেটলি আমি বলতে পারি পঞ্চগড়ে মানুষজন তার চেয়ে কম সুযোগ সুবিধা পেয়ে থাকেন এখনো পর্যন্ত। হয়তো বা কোনো একদিন এটা ব্যালেন্স হয়ে যাবে। তো সেই সুযোগ সুবিধার কথা চিন্তা করলেও আপনি ঢাকাতে যদি পরীক্ষা দেন, তাহলে আপনার যে পরিমাণ পরিশ্রম করতে হবে সেটা কিন্তু অবশ্যই পঞ্চগড়ের চেয়ে অনেক বেশি। কারণ এখানে কম্পিটিশন বেশি থাকে, এখানে অ্যাটেন্ডি বেশি থাকে, অনেক বেশি পরীক্ষার্থী দিয়ে থাকে, এবং এখানে কাট মার্কটা অনেক বেশিও হবে। ওকে, তাই মডেল টেস্ট গুলো খুব গুরুত্ব সহকারে দিবেন।
এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো মডেল টেস্টের সাথে সাথে, এটা অবশ্যই মাথায় রাখবেন যে এই মডেল টেস্টের সাথে সাথে কি করতে হবে, অবশ্যই রিভিশন চলতে হবে। রিভিশনটাকে আপনি যে পড়াশোনাগুলো করছেন তার একটা রিভিশন। ওকে, আমি একটা চেষ্টা করবো আজকে একটা সেট আপ আপনাদের সামনে দাঁড়া করানোর জন্য, তারপর আপনারা তো অবশ্যই ডিসিশন নিতে পারবেন। আচ্ছা, এবার আমরা একটু ছোট করে আলোচনা করে ফেলি। এগুলো সবগুলো আপনারা জানেন যে প্রাইমারি নিয়োগ পরীক্ষার টোটাল মার্কস হলো 100 নাম্বারের একটা পরীক্ষা হবে। এই 100-র মধ্যে 20 নাম্বার হলো ভাইভা, যেটা এখনো আপনাদের সাথে ডিরেক্টলি কানেক্টেড না। সো ভাইভা ছাড়া আমরা যেটা আলোচনা করব সেটা হলো বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ বিজ্ঞান। আচ্ছা, এখন যারা পরীক্ষা দিবেন তাদের মধ্যে কিন্তু 3 ক্যাটাগরির স্টুডেন্ট আছে। 3 ক্যাটাগরি বলতে আসলে বুঝাচ্ছি যারা ব্যাকগ্রাউন্ড হলো সায়েন্সের স্টুডেন্ট আছেন, অনেকে আছেন যাদের ব্যাকগ্রাউন্ড হলো কমার্স বা বিজনেস এবং লিবারাল আর্টস বা আর্টস। তো এই 3 ক্যাটাগরির স্টুডেন্ট কিন্তু এখানে পরীক্ষা দেবে। এক এক ক্যাটাগরি কিন্তু এক এক দিক দিয়ে ভালো। যেমন সায়েন্সের স্টুডেন্টরা হয়তো বা সবাই ভেবে থাকে আর কি যে সায়েন্সের স্টুডেন্টরা হয়তো বা গণিতে কিছুটা প্রিভিলেজড, মানে এখানে কিছুটা সুযোগ সুবিধা বেশি পায়। তারা দীর্ঘদিন ধরে ম্যাথ করতেছে, তাদের জন্য ম্যাথটা তুলনামূলক সহজ মনে হয়। ইটস নট ট্রু ফর এভরি টাইম, সবার জন্য আসলে সত্য না, বাট হ্যাঁ কিছুটা অবশ্যই তাদের সুযোগ সুবিধা এখানে আছে। কিন্তু দেখেন যারা কমার্সের তারা কিন্তু সাধারণ জ্ঞান একটু ভালো পারে বা তারা ইংরেজিতে একটু ভালো পারে। একইভাবে যারা আর্টসের স্টুডেন্ট তারা কিন্তু বাংলাতে একটু ভালো থাকে এবং সাধারণ জ্ঞানে একটু ভালো থাকে। তো আর সায়েন্সের স্টুডেন্ট দেখা যায় আবার তারা ইংলিশটা মাঝে মাঝে যদি প্র্যাকটিস করে থাকে একটু ভালো থাকে। সো ঘুরে ফিরে কিন্তু সবগুলো ব্যালেন্স হয়ে যাবে। তা আপনি কিন্তু কখনোই ভাববেন না যে আমি সায়েন্সের স্টুডেন্ট আমি ভালো করব, ম্যান্ডেটরি, এটা ম্যান্ডেটরি না। আবার যারা কমার্সের স্টুডেন্ট তারাও এটা ভাববেন না যে আমি কমার্সের বলে মনে হয় ভালো করবো না বা আর্টসের বলে মনে হয় ভালো করবো না। এরকম ভাবে এখন আর বলা যায় না, কারণ ওই সায়েন্সের উপর শুধু পরীক্ষা হচ্ছে না বা কমার্সের উপর শুধু পরীক্ষা হচ্ছে না, পরীক্ষাটা কিন্তু কম্বাইন হচ্ছে। এবং এই পরীক্ষার একটা বড় গেম চেঞ্জার, আবারও বলি একটা বড় গেম চেঞ্জার কিন্তু এই সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞান কিন্তু একটা বড় গেম চেঞ্জার হতে পারে। আর তার সাথে যদি আমি বলি ইংরেজি, অনেকেরই ইংরেজি একটা ভীতি থাকে, অনেকে ইংরেজিকে ভয় পায়, যার ফলে ইংরেজিতে প্র্যাকটিসটা কম করে। এই কাজটা করবেন না। ইংরেজি প্রশ্নের পরীক্ষা যেটা হয় বিগত বছরের প্রশ্নগুলো যদি আপনি দেখেন, এখানে 60%-এর উপরে কিন্তু সহজ প্রশ্ন হয়। সহজ প্রশ্ন বলতে বোঝাচ্ছে আসলে যেগুলো পারা যায়। ওকে, এটা কিন্তু মাথায় রাখবেন যে 60% প্রশ্ন পারা যায়। তা আপনি যদি পড়ে যান 12টা থেকে 13টা প্রশ্ন অবশ্যই পারবেন। আর খুব ভালো মতো প্র্যাকটিস করলে আপনি 14-15টার উপরেও পেতে পারেন। ওকে, এখন আমরা একটা কাজ করব, সেটা হলো টেন্টেটিভ মার্কস। আবার বলি টেন্টেটিভ, এটা কিন্তু ফিক্সড কোনো কিছু না, টেন্টেটিভ। সো আমরা ধরে নিব যে যারা মোটামুটি ভালো পরিশ্রম করছে তারা বাংলায় অ্যারাউন্ড 13 থেকে 14 পাওয়ার কথা। আবারও বলি অ্যারাউন্ড, খুব ভালো পড়লে এখানে আপনি 18-19 তুলতে পারবেন, বাট আমরা এভারেজ ধরে নিচ্ছি 13 থেকে 14 আপনার এখানে পাওয়া উচিত। ইংরেজিতে একটু কঠিন, তাই আমরা ধরলাম ইংরেজিতে কেউ হয়তো বা 12 পেল। এবার গণিত, এখন এই গণিত সিলেবাসটা কিন্তু আপনাদের সেই 5 থেকে শুরু করে 10 পর্যন্ত, অর্থাৎ এটা আসলে গ্রাজুয়েশন লেভেলের কোনো গণিত এখানে আসে না। এগুলো 9-10 পড়লে খুব ভালো মতো পারা যায়। তাই এখানে অবশ্যই 16 থেকে 17 আসলে ধরা উচিত এভারেজে। আপনি যদি গণিতে খুব বেশি মানে ভীতি থাকে আপনার, সেই ক্ষেত্রে আপনি একটু কম ধরবেন, বাট স্টিল 15-র নিচে আসলে গণিতে ধরা ঠিক হবে না, কারণ এখানে 15টা অবশ্যই পারা উচিত। তো আমরা মোটামুটি ধরলাম যারা অনেকদিন ধরে করতেছেন তারা 16-17 এখানে পাবেন। এরপর আসলো সাধারণ জ্ঞান। এই সাধারণ জ্ঞানও কিন্তু অ্যারাউন্ড 14 থেকে 15 পাওয়া উচিত। সো অনেকেই সাধারণ জ্ঞান কম পড়ছেন, তাদের ক্ষেত্রে সেটা 10-এর নিচে নেমে যেতে পারে। আমি বলবো যে এখানে আরেকটু জোর দেন। এবার আপনাদের যে কাজ সেটা হলো এই 4টা নাম্বারকে যোগ করে দেন। সো আপনি যদি যোগ করেন এখানে 14 যোগ 12 যোগ 16 যোগ 14 কত হয় দেখি, আমিও ক্যালকুলেশন করে দিই। 10 10 20 30 40 50 50 আর 6 56। আমি যদি ভুল না করে থাকি এটা মনে হয় ঠিকই আছে, তাও আপনারা চেক করে দেখেন। 4টাই মনে হয় 14, হ্যাঁ 4 14 56, ঠিক আছে। তাহলে 56 নাম্বার অন এভারেজ আপনি পেয়ে যাচ্ছেন। আবারও বলি এই 56 পাচ্ছেন কিন্তু অন এভারেজ, মানে আপনি কিছুদিন পরিশ্রম করলেই কিন্তু 56 অবশ্যই পাওয়া উচিত। কিন্তু ঝামেলা অন্য একটা জায়গায় হয়। ঝামেলাটা কি বলি, এর ডান পাশে নিচে দেখেন 2018 সালে যে পরীক্ষাটা হয়েছে, সেই 2018 সালের একটা সম্ভাব্য কাট মার্কস। আবার বলি এটা কিন্তু সম্ভাব্য, একেবারে ফিক্সড কখন এটা ডিক্লেয়ার করে নাই কোনো জায়গা থেকে। তাই ধরে নেওয়া হচ্ছে যারা 60 থেকে 65 পাইছে তারা মোটামুটি সিলেক্টেড যে কোনো জেলায়, এনি ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এটা কিন্তু এক এক ডিস্ট্রিক্টে এক এক রকম নাম্বার থাকে। সো যে কোনো জেলায় 60 থেকে 65 নাম্বার পেলে আপনি পার করে ফেলবেন জিনিসটা।
যেহেতু এটা কম্পিটিটিভ পরীক্ষা, নাম্বার একটু বেশি, আর পরীক্ষাটা যেহেতু 100 নাম্বারে, এই জন্য কম্পিটিশন আসলে আরো বেশি। 200 নাম্বার হলে দেখতেন সেই 50% বা 55% নাম্বারই এনাফ। 100 নাম্বার যেহেতু, এখানে 60% উপরে নাম্বার লাগে। এইবার দেখেন আপনি অন এভারেজে কিন্তু 56 পাচ্ছেন। এবার 56 থেকে যদি আপনি 65 চিন্তা করেন, তাহলে এখানে ডিফারেন্স কিন্তু 9 নাম্বার। তাহলে এখন এই 9 নাম্বারের খেলা, এই 9 নাম্বার আপনি উত্তর দিতে পারবেন মডেল টেস্ট দিয়ে। তাহলে মডেল টেস্টের গুরুত্ব কি সেটা আশা করি আমি বুঝাতে পেরেছি, যে মডেল টেস্ট কেন দিবেন এবং কেন খুব সিরিয়াসলি দিবেন। কারণ আপনার এই 9 নাম্বার অর্জন করতে হবে, না হলে আপনি 56 পেয়ে বা 58 পেয়ে বা 59 পেয়ে হয়তো বা বাদ পড়ে যেতে পারেন। আপনি যদি কাট মার্কস যদি 60 হয়, আপনি যদি 59 পান, তাও আপনি বাদ। এবং এটা আপনি কাউকে বুঝাতে পারবেন না যে ভাই আমি 1 নাম্বারের জন্য বাদ গেছি, কারণ আপনি জানবেনও না যে আপনি 1 নাম্বারের জন্য বাদ গেছেন। তো সেই ক্ষেত্রে যে 0 পাবে আর আপনি 59 পেলেন, দুজনে কিন্তু আসলে সমান হয়ে যান। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই হলো একটা কথা। আর আরেকটা, আচ্ছা একজন প্রশ্ন করছেন 80-তে কিনা। হ্যাঁ ভাই, 80-তেই মোটামুটি 60 পাওয়া লাগে, আর মৌখিকটা আলাদা। ওকে, কারণ ভাইবার মার্কস আর বলা যায় না, শুধুমাত্র আমরা প্রির কথা বলতেছি। আচ্ছা, এবার কথা হলো যে যেহেতু এখানে নাম্বারের পরিমাণটা অনেক বেশি, আপনাকে অনেক বেশি নাম্বার পেতে হচ্ছে, সেই ক্ষেত্রে এই নাম্বার কাটার অংশটা একটু মাথায় রাখবেন, যে আপনি ভুল উত্তর করলে কিন্তু নাম্বার কাটা যাবে। ওকে, সো ভুল উত্তর নিয়ে যদি আমি বলি, যেহেতু 0.25 করে, অর্থাৎ আপনি 4টা ভুল উত্তর করলে কিন্তু 1 নাম্বার কাটা যাবে। সো আমরা এখানে একটা ফর্মুলা ব্যবহার করি, যখন কেউ বিসিএস বা এই রিলেটেড পরীক্ষা দেয় যেখানে 0.5 হলো কাট নাম্বার, সেখানে আমরা বলি যে না পারলে কোনোভাবেই দাগাবেন না, কারণ 0.5 ইজ ভেরি রিস্কি, মানে একটা না পারলে 1.5 করে কাটা। কিন্তু প্রাইমারি পরীক্ষাতে এখানে একটা সুবিধা আছে যে এখানে 0.25 এর পরিমাণটা কিন্তু কম। তো আপনি যদি দেখেন শেষ পর্যন্ত আপনার 10টা বা 12টা কোয়েশ্চেন আছে যেগুলো আপনি দাগাতে পারেন নাই, এবং যার মধ্যে 6টা বা 7টা আপনি কনফিউশন আছেন, যেটাও হতে পারে ওটাও হতে পারে, আমরা বলবো যে কনফিউজ গুলো অবশ্যই দাগায় আসবেন। এই 6-7টার মধ্যে 3টাও যদি হয়ে যায়, আপনার কিন্তু পজিটিভ নাম্বার চলে আসবে। সো পজিটিভ নাম্বারটা হলো ম্যাটার। আর যেখানে 0.5 থাকে সেখানে আমরা অমিট করি, আমরা বলি এখানে ভুল হওয়ার সম্ভাবনা বেশি, তাই এটা না দাগানোই আসলে ভালো। ওকে, তো এই হলো মোটামুটি কথা। তাহলে নাম্বার আমরা একটু বেশি রাখছি। অনেকে বলতে পারেন যে ভাই এর চেয়ে কম পেও ঠিক আছে, ঠিক আছে, ইটস ট্রু। কিন্তু আপনাকে যদি আমি এখন বলে দিই যে 50 পেলেও হয়ে যাবে বা 52 পেলেও হয়ে যাবে, তাহলে আপনি টার্গেটই করবেন 52। আমরা এটা কখনোই চাই না যে আপনি 52 পেয়ে টিকেন। আমি চাই আবার আমরা চাই আপনি বেশি পেয়ে টিকেন, কারণ ভাইভা ইজ এ হিউজ ফ্যাক্ট। লাস্টে গিয়ে ভাইভাতে একটা বড় পরিবর্তন হয়ে যেতে পারে। তাই আপনি নাম্বারটা বেশি রাখবেন। যেহেতু আলাদাভাবে কোনো রিটেন পরীক্ষা নাই, তাহলে এখন কিন্তু সবকিছু ডিপেন্ড করতেছে আপনার এই বাংলা, ইংলিশ, গণিত আর সাধারণ জ্ঞানের উপর। এখানে যদি নাম্বার বেশি পান, আপনার সিলেক্ট হওয়ার সম্ভাবনা বাড়বে, কারণ ভাইভাতে এভারেজ একটা নাম্বার আপনাকে দিয়ে দিবে। ঠিক আছে, এবং এই ভাইভাটা যদিও এখানে 20 লিখছে, এখানে 20 আসলে মানে 20-এর একটা ক্লাসিফিকেশন আছে, দ্যাট ইজ 10+10, এটা মনে হয় জানেন। সার্টিফিকেটের উপর 10 নাম্বার। সো ওই 10-এ 10 সবাই পেয়ে যায়, আর বাকি যে 10 নাম্বার, যেটা ডিস্ট্রিক্ট অফিসে পরীক্ষা হয়, কমিশনার স্যার থাকেন আর কি, জেলা প্রশাসক স্যার থাকেন এবং সহকারী কমিশনার স্যাররা থাকেন, তাদের এই পরীক্ষাগুলোতে কিন্তু 6-7 সবাইকে দিয়ে দেয়। তাহলে ভাইভাতে বড় পরিবর্তন হবে না। আপনার কাজ হলো রিটেনে যত বেশি নাম্বার আগে এগিয়ে থাকা যায়, সেই ক্ষেত্রে আপনার ফাইনালি সিলেক্টেড হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। এবার একটা ছোট্ট বিজ্ঞপ্তি, এটা কাট পিস দেখেই বুঝতেছেন যে এটা আসলে পেপারের একটা কাট পিস। এটাতে লেখা আছে যে স্কুল খুললেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা। তো স্কুল কখন খুলবে জানেন আপনারা? আমাকে জানান তো একটু চ্যাট বক্সে, স্কুল কখন খুলবে? আপনাদের তো মানে জানার কথা, স্কুল কখন খুলবে। গুড, প্রথম দিকে কয়েকজন বলছে জানেন না বা ভুল তারিখ দিচ্ছেন, বাকিরা কিন্তু বলে দিচ্ছেন। হ্যাঁ, এই যে স্কুল কখন খুলবে, এটা যারা জানেন তারা হলো খবরের কাগজ পড়েন। গুড, সেটা হলো 30শে মার্চ। আপনি খবরের কাগজ যদি পড়েন দেখবেন 30শে মার্চ লেখা আছে। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু এই বিষয়ে একটা মত দিয়েছেন যে 30শে মার্চের দিকে স্কুল খুলবে, এবং ডিক্লারেশন হয়ে গেছে। যদি খুব ডিফারেন্ট কিছু না হয়, পরিস্থিতি খুব বেশি অবনতি না হয়, তাহলে কিন্তু স্কুল খুলে যাবে। তাহলে স্কুল খুললেই যদি প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়, তাহলে স্কুল যদি 30 মার্চ খুলে, আর আপনি যদি চিন্তা করেন যে +1 মান্থ হলো প্রিপারেশন, ম্যাক্সিমাম এতদিন নিবে না মনে হয়, 1 মাস যদি প্রিপারেশনের সময় নেয়, তাহলে এপ্রিল 13
এপ্রিলের 30 তারিখের মধ্যে পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আছে ভাই। তাহলে ইটস টাইম টু বি সিরিয়াস। এখন আপনাকে অবশ্যই সিরিয়াস হয়ে যেতে হবে, সময় কিন্তু বেশি নেই। কারণ আজকে হলো 2 মার্চ, এটা মনে হয় জানেন যে মার্চে কিন্তু আমরা এন্ট্রি করে ফেলছি। আমরা বলতেও পারবো না যে মার্চ এপ্রিল 2 মাস আছে, মার্চে আমরা ঢুকে গেছি। দেখে একটু টেস্ট করি আপনাদের পড়াশোনা মনে আছে কিনা। 2 মার্চ কি দিবস একটু লেখেন তো আমাকে। 2 মার্চ কি দিবস দেখি মনে আছে কিনা। এগুলো তো আমি তো আপনাদের অনেকগুলো ক্লাস নিছিলাম এক সময়, অনেক ক্লাস নিছিলাম, এরকম অনেক কথাবার্তা বলছিলাম। 2 মার্চ কি দিবস? ওকে, অনেকেই দিয়ে দিচ্ছেন জাতীয় পতাকা দিবস। থ্যাংক ইউ, ভেরি গুড। 2 মাস হলো জাতীয় পতাকা দিবস। গুড, ভেরি গুড। তাহলে বলেন তো জাতীয় পতাকাটা কে উড়াইছিলেন? জাতীয় পতাকাটা কে উত্তোলন করেছিলেন? পুরো নাম লিখেন, ছোটখাটো নাম লিখেন না। আসম আব্দুর রব। গুড, আসম আব্দুর রব। দেখ আপনাদের অনেক কিছু মনে আছে, দেখি বলেন দেখি এবার। 2 মার্চ একটা মানে 2 মার্চ পতাকা দিবস, আসম আব্দুর রব পতাকাটা উড়াইছিলেন, এটাও ঠিক আছে। 2 মার্চ দেশে একটা কি বলে একটা আন্দোলন চলতেছিল বা আন্দোলন ডাক দেওয়া হয়েছিল, সেটা কি আন্দোলন? দেখি কে বলতে পারেন, আমি একটু চেক করবো, স্পষ্ট ভাবে বলতে হবে। 2 মার্চ একটা আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল আমাদের দেশে, সেটা কি? অসহযোগ আন্দোলন। ওকে, অসহযোগ ইজ ট্রু। এই অসহযোগ আন্দোলনের সাথে আপনি ভাষা আন্দোলন, একজন বলছে ভাষা আন্দোলন, ভাই ভাষা আন্দোলন কই পেলেন আপনি? এটা কি বলেন আপনি? আপনি তো কষ্ট দিয়ে দিলেন আমাকে। অসহযোগ আন্দোলন ইজ রাইট। অসহযোগ আন্দোলন কোন আন্দোলনের সাথে মিল রাখে নাম করা হয়েছিল বলেন তো? অসহযোগ আন্দোলনকে আরেকটা আন্দোলনের সাথে মিল রেখে নাম লেখা হয়েছিল। আচ্ছা, এটা আপনাদের বাড়ির কাছে, এসব তো বলবো না, আমার অভ্যাস একটু খারাপ আছে আসলে। তো এটা আপনাদের বাড়ির কাজ, অসহযোগ আন্দোলনের। আচ্ছা, একজন উত্তর দিয়ে দিচ্ছেন, আমি জানি না সবাই উত্তরগুলো দেখতেছেন কিনা, যাই হোক, না দেখলে ভালো, এটা আপনারা বের করবেন। ঠিক আছে, অসহযোগ আন্দোলন কিভাবে নামকরণ করা হয়, কেন এটাকে অসহযোগ বলা হয়। ওকে, এটা বাড়ির কাছে পেয়ে যাবেন, বই বই খুললেই পেয়ে যাওয়ার কথা। আচ্ছা, বলেন তো আমাদের জাতীয় সঙ্গীত দিবস কবে, এটা বলেন তো। মোহাম্মদ ভাই, হ্যাঁ আপনি বলছেন জাতীয় ভোটার দিবস 2 মার্চ। ইয়েস, এটা রিসেন্টলি চেঞ্জ করে 2 মার্চ নেওয়া হয়েছে। গুড। আরেকটা প্রশ্ন আমি করেছি, জাতীয় সঙ্গীত দিবস কবে? আমি বেশ কয়েকটা উত্তর পাচ্ছি, সঠিক উত্তর পাইছি, একটু পরে বলতেছি, বাকিরা ট্রাই করতে পারেন। জাতীয় সঙ্গীত দিবস কবে? আমাদের জাতীয় সঙ্গীত দিবস হলো মার্চে, কথা মানে আমি যেহেতু মার্চ নিয়ে কথা বলতেছি, এটা মার্চেই হবে, এতে তো কনফিউশন নাই। সেটা 3রা মার্চ। 3রা মার্চ হলো জাতীয় সঙ্গীত দিবস, কারণ প্রথমবার বাজাইছে এই কারণে, আর কোনো রিজন নাই। আচ্ছা, যেহেতু কথা বলতেছি আর একটু বলে নেই, আজকে বাকি কথাগুলো বলবো। 3রা মার্চ তো জাতীয় সঙ্গীত দিবস। এবার আমাকে বলেন, জাতীয় সঙ্গীত আমরা আমাদের মানে আমার সোনার বাংলা, এইটা কিন্তু অনেক বড় একটা গান, অনেক বড় একটা গান। এই গানের কত লাইন আমাদের জাতীয় সঙ্গীত? 10 লাইন। গুড, এস এম ফাহাদ ভাই খুবই দ্রুত, আমি বলার আগে উত্তর দিয়ে দিয়েছেন। গুড, ভেরি গুড, 10 লাইন। আচ্ছা, এটা হলো গাওয়ার সময়। আবার বলি, এটা যদি আপনি গলা দিয়ে কণ্ঠস্বরে গান তাহলে 10 লাইন। কিন্তু বাদ্যা বাদ বাদ কি যেন বাদ্যযন্ত্রের জন্য কত লাইন? 10 লাইন হলো কণ্ঠ সঙ্গীতে, আর বাদ্যযন্ত্রের জন্য আপনার বাংলা লিখছেন, ইংলিশে আমি কনফিউজ হয়ে গেছি। 4 লাইন। ওকে, ইংলিশে যদি 4 লেখেন তাহলে ঠিক আছে, বাদ্যযন্ত্রের জন্য কিন্তু 4 লাইন। ওকে, দেখছেন আমরা গল্পের সাথে সাথে কত কিছু শিখে ফেলছি। আচ্ছা, আরেকটু বলি, এই জাতীয় সঙ্গীত যেটা আমাদের আমার সোনার বাংলা, এটা রাইটার হলো জাতীয় আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এটা সবাই জানেন। উনি এটা কখন লিখছিলেন কেউ কি জানেন? উনি এই গানটা কখন লিখছিলেন বা কোন কারণে লিখছিলেন? দেখি ট্রাই করুন, দেখি কখন এবং কোন কারণে। ওকে, গুড, আপনাদের অনেকেই পারেন। 1905 সালে যখন বঙ্গভঙ্গ করছিল, বাংলাকে বিভক্ত করে ফেলছিল, তখন উনি 2টা গান লিখছিলেন। একটা হলো লালনের সুরে আমার সোনার বাংলা,
আর আরেকটা গান ছিল বাংলার জল বাংলার ফল। ইউটিউবে গানটা শুনে নিতে পারেন আমার সেমিনার শেষ হয়ে গেলে। এই দুইটা গান লিখছিলেন, যে বঙ্গকে ভাগ করে ফেলছে দুঃখে লিখছিলেন আর কি। ওকে। আর এটা লালনের সুর তো বলে দিছিলাম, এটাও মনে হয় জানেন। ওই গানটা একটা কি যেন ছিল, আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ যে রে। এইটা আর আমাদের জাতীয় সঙ্গীতের সুর কিন্তু সেম। ঠিক আছে। যাই হোক, আমরা আর এদিকে না যাই, এত এত দূরে না যাই। আমরা যে কথাটা বলতেছিলাম, যে আপনাদের মনে করে দিচ্ছিলাম স্কুল খুললেই পরীক্ষা। স্কুল খুলতেছে 30শে মার্চ। তো প্রিপারেশনের সময় যদি 1 মাস হয়, আপনাদের এপ্রিলের শেষের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাচ্ছে। ইটস অ্যালার্মিং সিচুয়েশন ফর অল অফ ইউ। তো আপনাদের কিন্তু প্রস্তুতি শুরু করে দিতে হবে। মানে মাথায় রাখতে হবে যে এপ্রিলের 15 তারিখ, আপনারা কোনোভাবেই এপ্রিলের 15 তারিখের পরে যাবেন না। তাহলে আপনি কি ধরবেন, যে আপনার পরীক্ষা আমি লিখে দিলাম, এটা আবার কাউকে দেখায়েন না যে ভাই বলে দিছে এপ্রিলের 15 তারিখ। এটা আমি এমনিতেই দুষ্টামি করে লিখে দিছি, এনে একটা ইমোজিও দিয়ে দিলাম, যে আপনি মনে মনে ধরবেন, মনে মনে, কিন্তু অন্য কাউকে বললেন না। মনে মনে ধরে নিবেন যে এপ্রিলের 15 তারিখ পরীক্ষা। মানে আপনি এমন ভাবে প্রিপারেশন নিবেন যে আপনার জন্য এপ্রিলের 15 তারিখ পরীক্ষা। এমন ভাবে আপনি এখন থেকে সিরিয়াস হয়ে যান। ওইভাবে আপনার রুটিন বানায় ফেলেন। পরীক্ষার জন্য রুটিন বানায় ফেলেন, পড়ার জন্য রুটিন বানায় ফেলেন, বা যতভাবে রুটিন বানানো চাই বানায় ফেলেন। এটা ওকে। এটা কিন্তু আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য একটা ছোট্ট সাজেশন, যেটা ধরে নেন, এই অনুযায়ী আগান। এরপরে যদি বোনাস হয়, মনে করেন এপ্রিলের 30 তারিখ পরীক্ষা হলো, তাহলে 14 দিন আপনার বোনাস। যদি মনে করেন মের 1 তারিখ পরীক্ষা হয়, তাহলে 15 দিন আপনার জন্য বোনাস। তো বোনাসের কথা চিন্তা না করে আপনি এপ্রিলের 15 তারিখ হিসেবে আগাতে থাকেন। এটা কিন্তু অবশ্যই আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। ওকে, এবার আপনাদের যে মডেল টেস্টটা হবে তার একটা ধারাবাহিক রুটিন কিন্তু অবশ্যই দেয়া আছে, এবং সাবজেক্ট সহ দেয়া আছে। আপনারা জানেন যে সাথে কিছু ক্লাসও দেওয়া আছে, একটু পরে আমি আলোচনা করতেছি। এখন এই ধারাবাহিক রুটিন অনুযায়ী পরীক্ষা দিবেন, তার গুরুত্বটা কি। সো আমি একটু ছোট করে আমার মতো করে গুরুত্বটা বলি, আপনারা নিজের মতো করে সাজায় নেবেন। প্রথম কথা হলো, যখন আপনার একটা ডেট এবং টাইম ফিক্স থাকে, ডেট প্লাস টাইম, আপনার একটা রিভিশন দেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। রিভিশন দেওয়াটা গুরুত্বপূর্ণ। এখন আপনার সাবজেক্ট যদিও 4টা, বাট আপনাকে পড়তে হচ্ছে অনেক বড়, মানে অনেক বড় একটা সিলেবাস। এটাও ট্রু। সো এই ক্ষেত্রে আপনি সব কিন্তু রিভিশন দিতে পারবেন না। আবারও বলি, সব রিভিশন দিতে পারবেন না। তাহলে কোন জিনিসগুলো রিভিশন দিবেন তার একটা আমি ছোট করে লিস্ট করি, আপনি এটা নিজের মতো বানায়েন। একটা জিনিস হলো, যেগুলো বারবার পরীক্ষায় আসে, বারবার এক্সামে আসে, কিন্তু মনে থাকে না। ওকে, এই জিনিসগুলো দিবেন। আবারও বলি, যেগুলো বারবার পরীক্ষায় আসে কিন্তু মনে থাকে না, এগুলো বারবার রিভিশন দিবেন। দেন হলো বিগত বছরের প্রশ্ন, এগুলো কিন্তু বাইবেল। বিগত বছরের প্রশ্ন কিন্তু যে কোনো পরীক্ষার জন্য বাইবেল। যত বেশি বার পারেন তত বেশি বার এগুলো রিভিশন দিবেন। আচ্ছা, নেক্সট যেটা আমরা বলবো, বিগত বছরের প্রশ্নের কিছু ব্যাখ্যা থাকে। আপনারা যে বই থেকে বিগত বছরের প্রশ্নগুলো পড়ছেন, সেখানে অবশ্যই অবশ্যই ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাগুলো পড়বেন, কারণ এটা তো বুঝতেছেন যে বিগত বছরের প্রশ্ন সরাসরি কমন না পড়লেও তার আশেপাশে প্রশ্ন কিন্তু কমন পড়েছে। আচ্ছা, আজান হচ্ছে, আমরা 2-4 মিনিটের একটা ছোট্ট বিরতি দেই, কেউ যাবেন না। আজানটা শেষ হলে আমরা আবার শুরু করবো। 2 থেকে 3 মিনিট হয়তো বা লাগবে। আজানের পর আমরা আবার শুরু করতেছি।
আমরা শুরু করে দিই আবার। যে বিষয়ে কথা বলছিলাম যে রিভিশন, কোন জিনিসগুলো রিভিশন দিবেন, কারণ একটা দীর্ঘ পড়াশোনা আপনারা করছেন, সবকিছু রিভিশন দেওয়াটা একটু কষ্টকর। তো প্রথমে বলেছিলাম যে জিনিসগুলো পরীক্ষায় বারবার আসে কিন্তু মনে থাকে না, এটা সবার আগে দিবেন, এটা যত বেশি পড়তে পারবেন তত ভালো। দেন বলতেছিলাম বিগত বছরের প্রশ্ন, এটা ইটস ভাইবাল ফর এভরি এক্সাম, এটা অবশ্যই পড়তে হবে এবং এর ব্যাখ্যাটা পড়বেন। আর আরেকটা কাজ করবেন সেটা হলো পিএসসি এবং স্পেশালি বিসিএস আর কি, পিএসসি স্পেশালি বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো একটু ভালো মতো পড়বেন, খুব খুব কাজে লাগবে এটা। কথাটা বললাম, এটা দেখবেন খুব কাজে লাগতেছে, ঠিক আছে, অনেক বেশি কাজে লাগবে। এখান থেকে অনেক প্রশ্ন কমনও পাবেন, এটা মাথায় রাখবেন। স্পেশালি ম্যাথ, ইংলিশ, এগুলো অনেকগুলোই কমন পেয়ে যাবেন। আর রিসেন্ট, এটা হলো একদম এটা একটু কষ্টকর কাজ হবে আর কি আপনাদের। রিসেন্ট কিছু পরীক্ষা কিন্তু হচ্ছে, রিসেন্ট যে এক্সাম গুলো হচ্ছে, এই রিসেন্ট এক্সাম গুলোর প্রশ্নগুলো একটু সলভ করবেন। এখান থেকে স্পেশালি জিকে অংশটা কমন পড়ার সম্ভাবনা আছে, বা ইংলিশের কিছু অংশ কমন পড়তে পারে, ঠিক আছে, এগুলো একটু ভালো মতো পড়বেন। জিকের বাংলা, মানে বিডি অ্যান্ড ইন্টারন্যাশনাল দুইটাই, এগুলো খুব ভালো মতো পড়বেন। তাহলে দেখবেন যে অনেকটাই প্রশ্ন আপনার সিমিলার মনে হচ্ছে। মানে একটা বছরের জিকে আপনি যদি বিভিন্ন জায়গা থেকে জিকে প্রশ্নগুলো কালেক্ট করেন, যে 2020 সালে যতগুলো জিকে প্রশ্ন হয়েছে সবগুলো আমি দেখবো, দেখবেন একটা প্যাটার্ন থাকবে, যে সিমিলারিটি কিন্তু থাকে, একই ঘটনায় কিন্তু বিভিন্ন জায়গায় আসতে থাকে। তো জিকে কোশ্চেন গুলো অবশ্যই অবশ্যই পড়বেন। আচ্ছা, এই হলো একটা ঘটনা যে ধারাবাহিক রুটিন অনুযায়ী কেন করবেন, কারণ এটা ডেট টাইম থাকলে একটা পারফেক্ট রিভিশন লিস্ট বানানো যায়, এবং সেই রিভিশন লিস্ট অনুযায়ী আপনার রিভিশন দেওয়াটা খুব সহজ, এবং টাইম ডিস্ট্রিবিউশনটা আর কি, মানে টাইম ডিস্ট্রিবিউশনটা কিছুটা ইজি হয়। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট। ওকে, একজন বলছেন কোথায় পাবেন, এটা পাওয়া যায় ভাই, নেটে পাওয়া যায়, নেটেই পাওয়া যায় এগুলো। আচ্ছা, এইবার আপনারা এই ফিচারটার সাথে সবাই পরিচিত যে উত্তরণে আপনারা মডেল টেস্ট দেন, এবং মডেল টেস্টের আগেই কিন্তু প্র্যাকটিস পরীক্ষা দেন। সো নর্মালি কি প্র্যাকটিস পরীক্ষাটা আপনারা পরে দিতেন, এখন মনে হয় প্র্যাকটিস পরীক্ষাটা আপনাদের আগে দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আমি একটু টেকনিক্যাল টিমে যারা আছেন এটা একটু আমাকে কনফার্ম করেন, এবার তো প্র্যাকটিস পরীক্ষা সে আগে দিতে পারবে তাই না? আমাদের পার্টিসিপেন্ট যারা যারা টেকনিক্যাল টিমে আছেন একটু আমাকে জানান, যারা এখন তো প্র্যাকটিস পরীক্ষাটা আগে দিতে পারবে। জি সৌরভ ভাই, আগে দেওয়া যাবে। ওকে ওকে, থ্যাংক ইউ। সো এটা একটা নতুন ফিচার আপনাদের জন্য। এটা অনেকটা হলো, মানে আপনি মনে করেন ক্রিকেট প্লেয়ার যদি হতেন, আপনি আলটিমেটলি ওডিআই খেলার আগে অনেক প্র্যাকটিস করতেন। সো দ্যাট ইজ দ্য প্র্যাকটিস এক্সাম। এবার আপনার ওরকম একটা প্র্যাকটিস এক্সামের আয়োজন করা হয়েছে, আপনি সারাদিন ধরে প্র্যাকটিস এক্সামটা দিতে পারবেন আগের দিন আর কি, তারপর হলো ফাইনাল মডেল টেস্টটা দিবেন। এখন এই প্র্যাকটিস এক্সামটা ফাইনাল মডেল টেস্টে কেন আগায় দেওয়া হয়েছে তার একটা ব্যাখ্যা আছে। আসলে ব্যাখ্যাটা আমি যদি আপনাদের একটু ছোট করে বলি আর কি, যে কেন আসলে এটাকে আগে আগায় নিয়ে আসা হয়েছে। একটা অন্যতম কারণ হলো আপনার টাইম ডিস্ট্রিবিউশন। অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে আপনি কোথায় সময় বেশি ইউজ করতেছেন, কোথায় সময় কম ব্যবহার করতেছেন। ইটস ভেরি ভাইটাল। আপনি এটা যত বেশি প্র্যাকটিস করবেন, মেইন পরীক্ষা মানে যেটা আলটিমেটলি প্রাইমারি নিয়োগ পরীক্ষা হবে, ওইটাতে আপনার তত বেশি কাজে লাগবে। এটা এটা একদম নোট করে রাখেন যে আপনার সময় নির্ধারণটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হিসেবে কাজ করবে। আপনি এখন বাসায় বসে পরীক্ষা দিচ্ছেন, আর মূল পরীক্ষাটা যখন সেন্টারে গিয়ে দিবেন, দেয়ার একটা হিউজ গ্যাপ থাকবে। এখন আপনার আশেপাশে আপনাকে ডিস্টার্ব করার কেউ নাই, বা মানুষ নাই, শব্দ নাই, কেওস নাই, তখন কিন্তু থাকবে। এবং তখন প্রশ্ন দেয়া, প্রশ্ন নেয়া, মার্কশিট দেওয়া, ওএমআর শিট দেওয়া, সেটা ফিল আপ করা, একটা ভালো সময় কিন্তু সেখানে চলে যায়। তো এগুলো যদি ক্যালকুলেশনে না থাকে তাহলে কিন্তু পরীক্ষার হলে একটা বিপদ ঘটতে পারে। বিপদের চেয়ে যেটা বেশি হয় আর কি আমার মনে হয়, সেটা হলো একটা অস্থিরতা, যে আমার তো সময় চলে গেল, আমি তো বাসায় 45 মিনিটে পরীক্ষা দিতাম, এখন তো আমি 40 মিনিট পেলাম, 5 মিনিটে কি হবে। এই ভয়টা এখন কাটাই ফেলতে হবে। আপনাকে যদি এখানে 1 ঘন্টা সময় দেয়, আপনার চেষ্টা করতে হবে 45 মিনিটের পরীক্ষা শেষ করার। আপনাকে যদি 50 মিনিট সময় দেয়, আপনার সর্বোচ্চ চেষ্টা থাকবে এটা যেন 40 মিনিটে শেষ হয়ে যায়। অর্থাৎ মূল পরীক্ষার চেয়ে কম সময় আপনাকে পরীক্ষা শেষ করতেই হবে, কারণ এখন আপনি বাসায় দিচ্ছেন, মূল পরীক্ষা আপনি বাসায় দিবেন না। সো টাইম ইজ দ্য উইক ফ্যাক্টর হিয়ার। টাইমের একটা বড় ফ্যাক্টর আছে, এটাকে ম্যানেজ করা শিখতে হবে। দেন হলো আপনার ভুল এন্ড কনফিউশন, এই দুইটা জিনিস আপনাকে বুঝতে হবে। অর্থাৎ আপনি এখানে যে মডেল টেস্ট দেন, প্র্যাকটিস টেস্ট দেন, এগুলো কিন্তু মডেল টেস্ট বা প্র্যাকটিস দেওয়ার পরে সাথে সাথে উত্তর জেনে যাচ্ছে। উত্তর জানা মানে উত্তর জানার পর আপনাকে দেখতে হবে কোনগুলো আপনি ভুল করছেন এবং কোনগুলোতে আপনি কনফিউজ ছিলেন। কনফিউজ গুলো শিখতে হবে এবং ভুলগুলো কেন হয়েছে এটা বের করতে হবে। সো এই ভুলের দুইটা কাজ আছে। একটা কাজ হলো ভুলগুলো কেন এটা বের করা, এটা তো অবশ্যই করবেন যে এখানে ভুলটা আপনি কেন করলেন, আপনি কি জানতেন, কি দেখাইছেন, এখানে ঝামেলাটা কি হয়েছে। আরেকটা কাজ হলো এই ভুলটা কিন্তু শিখতে হবে। আপনি যে উত্তরটা ভুল করছেন
এই উত্তরটা যেন আর জীবনে ভুল না করেন, এটা কিন্তু ওয়ান টাইম যেন হইতে হয়। আবারও বলি, যে উত্তরটা একবার মডেল টেস্টে ভুল করছেন বা প্র্যাকটিস প্রবলেমে ভুল করছেন, সেটা যেন জীবনে আর কখনো না হয়। মানে পরবর্তী কোনো প্র্যাকটিস প্রবলেম বা মডেল টেস্টে যদি এটা আসে, আপনার সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে এটা যেন কারেক্ট হয়। মূল পরীক্ষা হলো তো কথাই নাই, এই ভুল যেন এরপরে আর কোনোদিন না হয়। এটা কিন্তু খুবই খুবই ভাইটাল, এটা কোনোভাবে আর করা যাবে না। এই কাজটা কিন্তু মডেল টেস্ট এবং প্র্যাকটিস পরীক্ষা থেকে করে নিতে হবে। তাহলে টাইম ডিস্ট্রিবিউশন, ভুল এবং কনফিউশন বের করা। আচ্ছা, এবার আরেকটা কাজ আছে যেটা আমার ক্ষেত্রে খুব কাজে লেগেছিল, এক্সট্রিম লেভেলের কাজে লাগছিল। সেটা হলো, আপনি মনে করেন পরীক্ষা দিলেন, 80 মার্কসের পরীক্ষা দিলেন, আপনি হয়তো বা মনে করেন 52 পাইলেন। এবার আপনি জেনরি ভাগ করবেন। জেনরি মানে কি, আপনার যে 4টা সাবজেক্ট ছিল, সেই বাংলা, ইংরেজি, দেন হলো কি যেন গণিত, আর দ্য ফোর্থ ওয়ান ইজ সাধারণ জ্ঞান বা জিকে। এবার আপনি একটা চার্ট বানাবেন। চার্ট বানায় আপনি নাম্বারগুলো ডিস্ট্রিবিউট করবেন, যে আপনি বাংলায় কত পাইছেন, আবার বলি কত পাইছেন, এটা এখানে লিখবেন। দেন হলো কতটা দাগাইছেন, এটা লিখবেন। আর কয়টা ভুল হয়েছে, একইভাবে ভুল জানলে সঠিকতা বের করতে পারবেন। তো ধরেন আপনি এরকম নাম্বার পেলেন যে 12, 12, 13, 13, এরকম জাস্ট একটা রাফলি নাম্বার লিখে দিলাম আর কি। সো আপনার টার্গেট ছিল বাংলায় কিন্তু 14, 15। এটা কিন্তু শুরু থেকে বলছিলাম 14, 15 টার্গেট, তার মানে এখানে কয়টা বাড়াইতে হবে। আর এই যে 12 পাইছেন, এর একটা ইস্যু আছে। আপনি যদি মনে করেন 20টা দাগায় 12 পান, তার মানে আপনি আসলে ভুল করছেন মনে হয় 6টার মতো। তাহলে ভুল মোটামুটি 6-7টা হওয়ার কথা। তো এই 6-7টা ভুল করা যাবে না, ঠিক আছে? তাহলে আপনাকে দেখতে হবে কি, এই যে 6-7টা এক্সট্রা দাগাইছে, যেগুলো ভুল হয়েছে, এগুলো দাগানোই যাবে না। এগুলো না দাগালেই কিন্তু আপনার নাম্বার বেড়ে যেত। এটা তো আশা করি বুঝতেছেন, যেহেতু নেগেটিভ আছে। তাহলে এই ভুল উত্তরগুলোকে যত বেশি কমানো যায়, আর কনফিউজ উত্তরগুলোকে যত বেশি দাগানো যায়, এই দুইটা মাথায় রাখবেন। একইভাবে মনে করেন আপনি গণিতে পাইছেন 13, বাট আপনার টার্গেট ছিল 16। তাহলে কোন 3টা আপনি ভুল করছেন, বা কয়টা ভুল করছেন, তার মধ্যে কয়টাকে কারেক্ট করা যায়, কোন টপিকগুলো ভুল করতেছেন, ওই টপিকগুলো এখান থেকে বের করতে হবে, ওই টপিকগুলোকে আবার চর্চা করতে হবে। তাহলে এখন সবকিছু পড়ার সময় আমি পাবেন না হয়তোবা, কারণ সময় তো খুব বেশি নাই। তাহলে যেগুলোতে ভুল করতেছেন সেগুলো বারবার পড়তে হবে, আর যেগুলো অলরেডি পারেন সেগুলো প্র্যাকটিস করতে হবে। ওই যে পরীক্ষার মধ্যে প্র্যাকটিস করতেছেন, তখন আরেকবার দেখে নিবেন। ওকে, তাহলে এই চার্ট বক্সটা অবশ্যই অবশ্যই বের করে নিবেন, এটা খুবই মাস্ট, এবং এটা পরবর্তীতে দেখবেন খুব কাজে লাগতেছে। আচ্ছা, এখন প্রশ্ন অ্যানালাইসিস কিভাবে সাহায্য করে, এটা মোটামুটি আপনারা জানেন। যে প্রশ্ন অ্যানালাইসিসের একটা কাজ হলো আপনাকে আইডিয়া দিবে যে কি প্রশ্ন হতে পারে। আর অ্যানালাইসিসের মধ্যে যে ব্যাখ্যাগুলো থাকে, এটা তো দেখছেন যে আমাদের উত্তরণে যে প্রশ্নগুলো করা হয়, তার উত্তরের সাথে একটা বিশাল ব্যাখ্যা জুড়ে দেওয়া হয়। এই ব্যাখ্যা থেকে কিন্তু অসংখ্য কোশ্চেন আবারও করা যায়, তাই না? এটা আপনারা সবাই আমার সাথে একমত হবেন। এই ব্যাখ্যা থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন করা যায়। তাহলে ব্যাখ্যাটা কিন্তু পড়ার জন্য দেয়া হয় না। ব্যাখ্যাটা কি জন্য দেয়া হয়? ব্যাখ্যাটা দেওয়া হয় শিখার জন্য। যে এই প্রশ্নটা আপনি পারছেন অথবা পারেন নাই, কিন্তু এটা পারেন আর না পারেন, এই প্রশ্নের সাথে সাথে বাকি জিনিসগুলো শিখে রাখেন। ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই খুব খুব ইম্পর্টেন্ট। তাহলে এই যে ব্যাখ্যাটা অবশ্যই অবশ্যই শিখবেন। প্রশ্ন অ্যানালাইসিসের সাথে সাথে যে ব্যাখ্যা থাকবে সেটা ভালো মতো শিখবেন। এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে। আপনি চাইলে নিজে নিজে এখান থেকে প্রশ্ন বানাতে পারেন, যে এই প্রশ্ন আসতে পারে। আপনার সাথে যারা প্রিপারেশন নিচ্ছে বা ফ্রেন্ড সার্কেল যারা আছে, তাদের সাথে এগুলো ডিসকাস করতে পারেন। ডিসকাস করলে কিন্তু কাজে লাগতে পারে আপনার। ঠিক আছে? আচ্ছা, এবার নিয়োগ পরীক্ষার আগে যেসব বিষয় মাথায় রাখা দরকার, আমি আপনাকে একটা কথা বলি। ছোটকালে এটা স্কুল কলেজে পড়ার কথা, ওই স্ট্র্যাটেজির একটা ব্যাপার স্যাপার আছে। সো যে কোনো নিয়োগ পরীক্ষা, এটা আমাদের দেশে তো এক্সট্রিম লেভেলের নিয়োগ পরীক্ষা, তো আরো গুরুত্বপূর্ণ। এই নিয়োগ পরীক্ষার যদি আপনার সফলতা চিন্তা করেন, সেই সফলতার 50% হলো নলেজ, মানে আপনি কত বেশি পড়াশোনা করছেন, দ্যাট ইজ 50%। বলেন তো বাকি 50% যদি কারো জানা থাকে, বাকি 50% কি? আপনারা গেস করেন তো দেখি। 50% নলেজ আমি বলে দিলাম, মানে নলেজ 50% কাজ করে, বাকি 50% কি? আমাদের নাকিব ভাই বলছে মুখস্থ। না না ভাই, মুখস্থ না। অনেকে অনেক সুন্দর সুন্দর উত্তর দিচ্ছেন। একজন বলছে ভাগ্য। হ্যাঁ, ভাগ্যকে আমি আসলে এখানে কানেক্ট করতেছি না। ভাগ্য একটা বড় ফ্যাক্ট, এটা মানতে হবে।
ভাগ্য ছাড়া আর কি, ভাগ্য আমাদের হাতে নাই তো, যেটা আমাদের হাতে নাই সেটা নিয়ে আমরা আসলে বলতে পারবো না। বাকি 50% হলো স্ট্র্যাটেজি। এখন এই স্ট্র্যাটেজির মধ্যে আপনার আত্মবিশ্বাস, আপনার কৌশল সবকিছু কিন্তু আছে, আত্মনিয়ন্ত্রণ, টাইম ম্যানেজমেন্ট সবকিছু কিন্তু পার্ট অফ স্ট্র্যাটেজি। ঠিক আছে, তাহলে আপনার শুধু নলেজ থাকলেই হবে না, এই স্ট্র্যাটেজি গুলো থাকতে হবে। এখন আমি কয়েকটা ছোট ছোট স্ট্র্যাটেজি আমার মতো করে লিখবো, আপনারাও অ্যাড করতে পারেন। একটা স্ট্র্যাটেজি হলো আত্মবিশ্বাস, যে নিজেকে বিশ্বাস করানো যে আমি পারবো ভাই। আপনারা নিজেদের গুলো লিখতে পারেন, আমি এখানে অ্যাড করে দিব। একটা তো অবশ্যই আত্মবিশ্বাসী হতে হবে। 2 নাম্বার হলো মাথা ঠান্ডা রাখা। ভেরি গুড। একদম খাঁটি বাংলায় বললে এটা মাথা ঠান্ডা রাখাই বলে এটাকে, মাথা ঠান্ডা রাখা। গুড। আর কি হইতে পারে? আব্দুর রশিদ ভাই বলছেন স্বপ্ন দেখা। স্বপ্ন তো আগের অংশ, মানে পরীক্ষা দেওয়ার আগে আসলে স্বপ্নটা দেখতে হবে। গুড। দেবব্রত সরকার খুব ভালো একটা কথা বলছেন, উপস্থিত বুদ্ধিটা খুব গুরুত্বপূর্ণ এখানে। এখন আমি উপস্থিত বুদ্ধি নিয়ে একটু কথা বলবো। একজন বলছেন টেনশন মুক্ত থাকা। আপনি টেনশন মুক্ত থাকতে পারবেন না, আপনার টেনশন হবে, আপনাকে মেনে নিতে হবে। আপনাকে মেনে নিতে হবে যে টেনশন হবে, তাহলে টেনশন কমে যাবে। সুমন ভাই বলছেন সময় মতো পরীক্ষার হলে উপস্থিত থাকা। ভেরি গুড, খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডমিট কার্ড নিয়ে যাওয়া, কলম নিয়ে যাওয়া, যা যা প্রয়োজন সবকিছু আগের রাতে গুছায় রাখা। ভেরি গুড। আর উপস্থিত বুদ্ধির কথাটা বলি কি, এই উপস্থিত বুদ্ধিটা আসলে ওই কোয়েশ্চেনটা দেখার পর বুঝতে হবে। আমাদের কোয়েশ্চেন অবজারভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার মনে করেন একটা প্রশ্ন হলো যেটা প্রচুর কঠিন করছে, মানে কোনো একবার হয়তোবা ইচ্ছা করে প্রচন্ড কঠিন প্রশ্ন করা হয়েছে, এবং ওই প্রশ্নের হয়তোবা কাটমার্ক হলো 45। ইটস পসিবল, কঠিন প্রশ্ন করলে এটা সম্ভব যে 45 হলো কাটমার্ক, তার উপরে পেলে সিলেক্টেড। এখন আপনি কিন্তু ধরে রাখতেছেন যে আপনাকে 60 পাইতে হবে, তা আপনি গিয়ে দাগাইতে পারলেন মনে করেন 55টা, তা আপনার মাথায় কি আছে 60 পাইতে হবে। ওই 60 পাওয়ার জন্য মনে করেন আপনি আরো মনে করেন 10টা দাগাই ফেলছেন। এবং যেহেতু কঠিন প্রশ্ন, কঠিন প্রশ্ন বলতে আসলে বুঝাই যে প্রশ্নের সঠিক উত্তর গেস করা যায় না, তারপরে আপনার ম্যাক্সিমাম ভুল হয়েছে। তো আপনার ওই 55 কেটে হয়তো বা 42-এ চলে গেল, আপনি বাদ পড়ে গেলেন। আপনি যদি ওগুলো না দাগাইতেন তাহলে কিন্তু সিলেক্ট হয়ে যেতেন। এই যে উপস্থিত ভাবে বুঝা যে প্রশ্নটা এবার কঠিন হয়েছে, এবার কাটমার্ক কম হবে, বা প্রশ্ন এবার সহজ হয়েছে, এবার কাটমার্ক একটু বেশি হবে, বেশি দাগাইতে হবে বা কম দাগাইতে হবে, এই জিনিসটা কিন্তু উপস্থিত বুদ্ধির উপর নির্ভর করে। আর এই উপস্থিত বুদ্ধি কিন্তু হুট করে আসবে না, এগুলো বারবার পরীক্ষা দিয়ে দিয়ে তৈরি করতে হবে। আপনি মনে করেন যদি 10টা মডেল টেস্ট দেন, এর মধ্যে হয়তো 2-3টা খুব সহজ হবে, 3-4টা খুব কঠিন হবে। ওই কঠিন প্রশ্ন সহজ প্রশ্ন আপনি কম্পেয়ার করতে পারবেন যে আজকেরটা তো আমি 40টার বেশি দাগাইতেই পারলাম না, মানে প্রশ্নটা কঠিন। যেহেতু আমি ধরে নিচ্ছি আপনি এই দীর্ঘ সময় পড়াশোনা করছেন, আর কোনো একদিন পরীক্ষা হয়তো আপনি 80টার মধ্যে 70টা দাগাই ফেলছেন, মানে প্রশ্ন সহজ। আপনি কয়টা দাগাইতে পারতেছেন, আপনার প্রিভিয়াস পড়াশোনা কেমন, তার উপর কিন্তু ডিসাইড করতে হবে যে আসলে প্রশ্নটা কঠিন নাকি সহজ। আর এই নিয়োগ পরীক্ষার আগে কিছু বেসিক কাজ আছে, একদম বেসিক যদি বলি, বেসিক কাজের মধ্যে 1 নাম্বার হলো অ্যাডমিট কার্ড প্রিন্ট করে রাখা। সবাই শেষের দিনের জন্য রেখে দেয়, ভাই রেখেন না, ঝামেলায় হবে। দেন হলো ঘুমানোর চেষ্টা করা, ঘুম হবে কিনা জানি না, বাট চেষ্টা করা, ঘুমানোর চেষ্টা। রাতে 2টা 3টা পর্যন্ত পড়ার দরকার নেই, আপনি 10 PM এর মধ্যে ঘুমায় যাবেন, খুব গুরুত্বপূর্ণ। আর চেষ্টা করেন এখন থেকে অভ্যাসটা করার, এখন থেকে অভ্যাস করলে খুব ভালো হয়। দেন হলো কলম, শুধু কলমেই মনে লাগে, পেন্সিল তো লাগে না, সো একটা চালু কলম নিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। চশমা টশমা যদি ব্যবহার করেন, চশমাটা ঠিক মতো করা। এখন তো মাস্কও পড়তে হবে, সো ভালো মাস্ক রাখা। অনেকের আমার মতো হাত ঘামে, খুবই কষ্টের কাজ ভাই, সো টিস্যু পেপার আগে থেকে পকেটে নিয়ে রাখা। ওকে। দেন আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো আপনার যে শার্ট প্যান্ট বা আপনি যে জিনিসটা পরেই পরীক্ষা দিতে যাবেন সেগুলো চেক করা, যেখানে আবার উল্টাপাল্টা কোনো কিছু নাই তো। দেখা হলো আপনি খবরের কাগজ কোনো একদিন ছিঁড়া পকেটে রাখছিলেন, সেটা নিয়ে গেছেন গা, আনফরচুনেটলি স্যার দেখে ফেলছে। এই সব ব্যাপার কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এগুলো অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন। আর আমাদের উত্তরণের পক্ষ থেকে আপনাদের অনেকগুলো বই দেওয়া হয়েছে, বইগুলো সবার হাতেই আছে, এগুলো প্র্যাকটিস করবেন। তার মধ্যে প্রিপারেশন বুকগুলো তো অবশ্যই রিভিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। প্রশ্ন ব্যাংক, প্রশ্ন ব্যাংক আমি একটু আগে বলছিলাম, প্রশ্ন ব্যাংক হলো আসলে বাইবেল, এর কোনো তুলনা নাই, এটা যত বেশি পড়তে পারেন। আর মডেল টেস্ট বুক প্লাস মডেল টেস্ট বুকটাও আপনি কিন্তু বাসায় চাইলে প্র্যাকটিস করতে পারেন।
ঠিক আছে, এই হলো মোটামুটি আপনাদের বইয়ের যে ব্যবহারগুলো। মডেল টেস্ট তো দিবেন, বাসায় নিজেও চেষ্টা করবেন, তো খারাপ কিছু হবে না, ভালো কিছুই হবে। আচ্ছা, আমি জানি না এখানে নতুন কেউ আছেন কিনা, যারা নতুন থাকবেন তাদেরকে বলে দেই, আমাদের যে উত্তরণের মডেল টেস্ট, ফাইনাল মডেল টেস্টের যে প্রোগ্রামটা শুরু হতে যাচ্ছে, এখানে 8টা সলভ ক্লাস থাকবে, প্রত্যেক বিষয়ের উপর 2টা, মানে 4 গুণ 2, প্রত্যেক বিষয়ের উপর 2টা করে 8টা সলভ ক্লাস থাকবে। ক্লাসের পিডিএফ থাকে, পিডিএফটা আপলোড করা হয়, এটা অনলাইনে পাওয়া যাবে, পিডিএফ অনলাইন ভার্সন, এবং এটা হবে অ্যানোটেড একটা পিডিএফ, টিচার যেভাবে পড়াবে ওইভাবে অ্যানোট করা থাকবে। মডেল টেস্ট হবে 16টা, 16 মডেল টেস্ট, ডেট সহ দেওয়া থাকবে। প্রশ্নের অ্যানালিসিস রিপোর্ট এবং এসএমএস এর মাধ্যমে রেজাল্ট জানাই দেওয়া হবে। অ্যানালিসিস রিপোর্ট কেন গুরুত্বপূর্ণ অলরেডি বলা আছে। প্রিপারেশন বুক আছে আমাদের 5টা, আর প্রশ্ন ব্যাংক আছে 2টা, একটা হলো বিগত বছরের প্রশ্ন ব্যাংক, আর আরেকটা হলো মডেল টেস্ট বুক, এটা আপনারা জানেন। এই 2টা প্রশ্ন ব্যাংক আপনারা ট্রাই করতে পারেন, এবং সলিউশন বুক আছে একটা। ঠিক আছে, কোর্স ফি দেওয়া আছে 1,500 উইদাউট মেটেরিয়ালস, আর 1,000 হলো, সরি 1,500 হলো উইথ মেটেরিয়ালস, মানে ওই যে বই সবগুলো দেওয়া হবে, আর 1,000 হলো উইদাউট মেটেরিয়ালস, মানে শুধু পরীক্ষা দিতে পারবেন, ক্লাস করতে পারবেন, এই হলো অপশন। এটা ওয়েবসাইটে চলে যাবেন, উত্তরণ.একাডেমি, উত্তর, এখানে আরো ডিটেলস দেওয়া আছে, উত্তরণ.একাডেমি। ঠিক আছে, আচ্ছা, বিস্তারিত রুটিন আমি একটু আপনাদেরকে এখান থেকে শিফট করে ওয়েবসাইটে নিয়ে যাব, ওয়েবসাইটে নিয়ে গিয়ে একটু রুটিনটা দেখাবো। আমার স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা একটু আমাকে জানেন। আমার স্ক্রিন কি শেয়ার হয়েছে, আপনাকে দেখতে পাচ্ছেন উত্তরণের ওয়েবসাইটটা? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে আওয়ার কোর্সে যদি আপনি ক্লিক করেন, আপনারা বেশ কিছু কোর্স দেখতে পারবেন এখানে, তার মধ্যে প্রাইমারির ফাইনাল মডেল টেস্টটাও দেওয়া আছে। প্রাইমারি জব প্রিপারেশন ফাইনাল মডেল টেস্ট, এখানে ক্লিক করবেন, ওখানে ডিটেলস দেওয়া আছে, সাবজেক্ট অনুযায়ী সবকিছু দেওয়া আছে, এবং একদম নিচের দিকে ডাউনলোড রুটিন, এটাতে দেখবেন ক্লিক করা যায়, যে ক্লিক হেয়ার, এটাতে ক্লিক করলেই কিন্তু আপনার রুটিনটা চলে আসবে। তো এটা সবাই নিজের মোবাইলে বা পিসিতে বা ল্যাপটপে ডাউনলোড করে ফেলবেন, এবং ফুল রুটিনটা আপনাদের সাথে থাকলে খুব ভালো হবে। ঠিক আছে, তো এখানে ক্লাসের ডেট এবং পরীক্ষা সবকিছু দেওয়া আছে, ডেট অনুযায়ী সিকোয়েন্সিয়ালি, এবং মোটামুটি সবগুলো পরীক্ষার আগে দেখেন আপনাদের ব্রেক দেওয়া হয়েছে। ব্রেকটা কেন গুরুত্বপূর্ণ, কারণ আপনি একটা পরীক্ষা দেওয়ার পর কিছু টপিক পাবেন যেগুলো আপনি ভুল করতেছেন, সেই ভুলগুলো যেন আর পরবর্তীতে না হয়, ওই টপিকগুলো পড়ার জন্য আসলে এই সময়টা দেওয়া হয়েছে, এবং চেষ্টা করা হচ্ছে মার্চের মধ্যে এগুলো শেষ করে দেওয়ার, যেন আপনারা এপ্রিলটা নিজের মতো করে ব্যবহার করতে পারেন। আমরা বলছিলাম স্কুল খুললেই পরীক্ষা নেবে এরকম একটা ঘোষণা আছে, তাই আসলে আমাদের চেষ্টা হলো মার্চে শেষ করে দেওয়া, যেন এপ্রিলে আপনাদের পরীক্ষার জন্য নিজেদের মতো ফাইনাল প্রস্তুতি আপনারা নিয়ে নিতে পারেন। সো ওয়েবসাইটে গিয়েই কিন্তু আশা করছি আপনারা সবাই এটা দেখে নিতে পারবেন। ওকে, তো আমরাও আমাদের একদম শেষের দিকেও চলে এসেছি, আমরাও বেশ কথাবার্তা বললাম আপনাদের সাথে। তো এখন আসলে একটু আমরা প্রশ্ন উত্তর পর্বতে যেতে যাচ্ছি। আপনাদের যদি বিশেষ কোনো প্রশ্ন থাকে আপনারা কিউ&এ অথবা চ্যাট বক্সে করতে পারেন, আমি তো আছি সাথে, অবশ্যই টেকনিক্যাল টিমের মানুষজন আছে, আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমরা প্রস্তুত। আপনাদের কোনো স্পেসিফিক প্রশ্ন থাকলে করতে পারেন, আমাকেও করতে পারেন, টেকনিক্যাল টিমের যারা আছেন তাদেরকেও করতে পারেন। আর কোনো কিছু কনফিউশন থাকলে একটা হটলাইন নাম্বার আছে, একদম নিচে দেখেন এই যে হটলাইন নাম্বারটা, www.uttaran-academy নিচে যে হটলাইন নাম্বার, আপনারা এখানে কল করতে পারবেন। যে কোনো ধরনের সমস্যা, প্রশ্ন রিলেটেড, পরীক্ষা রিলেটেড, রুটিন রিলেটেড, বই রিলেটেড, ক্লাস রিলেটেড, সব ধরনের সমস্যার সমাধান কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এখনো যদি কোনো কিছু বোঝার বাকি থাকে চাইলে আপনারা সেখানে কল দিতে পারেন। আচ্ছা ভাইয়া, অনেকেই প্রশ্ন করতেছে, আমি একটু ক্লিয়ার করে দিই।
সেটা হচ্ছে যে মডেল টেস্ট 1+2 মানে কি? আয়শা খাতুন আপু প্রশ্ন করেছেন। মডেল টেস্ট 1+2 মানে হচ্ছে দুইটা পরীক্ষা একই দিনে হবে। মডেল টেস্ট 1 এবং মডেল টেস্ট 2 দুইটা পরীক্ষা একই দিনে হবে। রুটিনের ভিতরে এভাবেই দেওয়া আছে, মডেল টেস্ট 1+2 দুইটা পরীক্ষা একই দিনে দিবেন। আবার 3+4 যেদিন দেওয়া আছে সেদিন 3+4 দিবেন। আপনাদের পরীক্ষা টোটাল নেওয়ার কথা ছিল আমাদের 16টা। তো এর আগে আমি কিউএনডি তেও দেখলাম একজন কোশ্চেন করেছেন যে টোটাল পরীক্ষা তো 16টা নেওয়ার কথা, তাহলে আহ, কেন 10টারই দেয়া কেন? ওই ভাইয়া ওইখানে বাকিগুলা দেয়া আছে, আপনি 1+2 মানে ওইখানে দুইটা পরীক্ষা, এই একটা বিষয়। আবার অনেকে বলছেন ফাইনাল সলিউশন বুকটা কবে পাবেন? ফাইনাল সলিউশন বুকটা এই এক্সাম গুলার পরে পাবেন। এই এক্সাম গুলার কোশ্চেন গুলা নিয়েই তো আমরা ফাইনাল সলিউশন বুকটা করবো। তো এটার পরে আপনারা আমাদের ব্রাঞ্চ থেকে ওটা সংগ্রহ করে নিতে পারবেন। আর আরেকটা খুব আসতেছে, সেটা হচ্ছে যে পেমেন্ট করা লাগবে কিনা। যারা আমাদের প্রাইমারির ফুল কোর্সে ছিলেন, ফুল কোর্স বা এক্সাম প্যাক যেটাতেই ছিলেন, তাদের জন্য পেমেন্ট করা লাগবে না। তাদের জন্য এই কোর্সটা আছেই, অলরেডি এনরোল আছেই। যারা আগে আমাদের সাথে ছিলেন না, নতুন করে যুক্ত হবেন, শুধু তাদেরকে পেমেন্ট করে এনরোল করে দেন হচ্ছে এক্সাম এবং ক্লাসগুলো করতে হবে। এই হচ্ছে বিষয়টা। আর নতুন যারা ভর্তি হবে তারা 3টা কোশ্চেন ব্যাংক পাবে। কোশ্চেন ব্যাংক যে 3টা, সেই 3টা কোশ্চেন ব্যাংক পাবে। আর যারা ভর্তি আছেন আগে থেকে তারা শুধুমাত্র একটাই পাবেন, আর বাকিগুলো সব ব্রাঞ্চে চলে গেছে। আশা করি সবাই সংগ্রহ করে নিয়েছেন। এই হচ্ছে আচ্ছা বিষয়টা। মামুন ভাই, একটা প্রশ্ন ছিল, আমি আপনাকে একটু পড়ে শোনাই। হ্যাঁ ভাই। একজন বলছে, ভাই সুহেল ভাই আর মামুন ভাইকে দেখতে চাই। ভাই আমরাও দেখতে চাই ভাই। সে দেখছি বলছে তো সোহেল ভাই এবং মামুন ভাইকে দেখতে চাই, আমরাও ভাই দেখতে চাই। এটা এটা আজকে হইতেই হবে। সোহেল ভাই কই? সোহেল ভাই আসেন। আরেকটু সৌরভদা আমি একটু বলি, যেটা হলো আমাদের ওই যে 16টা পরীক্ষা, এটা হলো 12টা মডেল টেস্ট আর 4টা সাবজেক্ট ফাইনাল মিলে 16টা। আর প্রত্যেক দিন 80 মার্কসের 2টা করে পরীক্ষা হবে, ওই যেটা ফাইনাল মোস্ট 1 2 ওইভাবে দেওয়া আছে। আর আমরা সলিউশন বুকটা যেটা হলো এটাতে যতগুলো এই ইয়াতে সাবজেক্ট ফাইনাল থেকে শুরু করে যত ফাইনাল মডেল সকল কোশ্চেন মিলে আমরা এটার ব্যাখ্যামূলক সলভ শিট লাস্ট পরীক্ষার দিন দিয়ে দিব, সেটা যেন শেষ মুহূর্তের প্রস্তুতি তারা আবার করে এটার ব্যাখ্যামূলক সলিউশন দেখতে পারে। এটা প্রিন্টেড বই থাকবে ইয়াতে কোশ্চেন ব্যাংকের মতো, ওই যে ইয়াতে মডেল টেস্ট বুকের মতো থাকবে একটা। হুম, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা আমরা সালাম। আরো কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেই। কাট মার্কস কত হবে এটা পরীক্ষার আগে জানা যায় কিনা? না আপু, নীলা আপু, কাট মার্কস পরীক্ষার আগে তো কোনোভাবে জানা যাবে না, পরীক্ষার পরে জানা যাবে। পরীক্ষা বিভাগ কি যেন বর্মন ভাই বলছেন, পরীক্ষা বিভাগীয় পর্যায়ে হতে পারে কিনা? হতে পারে ভাই, এটা গভর্নমেন্টের ডিসিশন, এটা হতে পারে। আচ্ছা দেন বলছেন, উইল জিকে বি অনলি বাংলাদেশ রিলেটেড অর বিডি ইন্টারন্যাশনাল? জিকে আসলে বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, আইসিটি, বিজ্ঞান সবকিছু মিলে, চারটা মিলে আসলে জিকে। স্টাডি ম্যাটেরিয়াল ডাউনলোড হচ্ছে না, হওয়ার কথা। আপনি হটলাইন নাম্বারে কল দিতে পারেন, সেখানে আপনাকে সলিউশন দেওয়া হবে। আচ্ছা আরো কিছু প্রশ্ন আমি পাইছি। এক্সাম এক্সাম উপজেলা ভিত্তিক হয় কি? উপজেলা ভিত্তিক আসলে হয় না, জেলা ভিত্তিক হয়। উপজেলা ভিত্তিক হলে খুব কষ্ট হয়ে যায়। পরীক্ষার সেন্টার উপজেলায় পড়তে পারে, বাট পরীক্ষাগুলো জেলা ভিত্তিক নিয়ে নেয় নরমালি, সাধারণত, যদি না কোনো পরিবর্তন আসে। আর সামিয়া তনু ভাই বলছে, ভালো প্রশ্ন করছেন, বুয়েট প্রশ্ন করলে প্যাটার্ন পরিবর্তন হবে কিনা? প্যাটার্ন আসলে পরিবর্তন হবে না, প্রশ্নটা স্ট্যান্ডার্ড হবে, এটা শিওর থাকেন। আরেকজন বলছেন, ভিডিওগুলো কতদিন পর্যন্ত থাকবে? আপনাদের পরীক্ষা পর্যন্ত তো অবশ্যই থাকবে, এতটুকু আমরা বলতে পারি, এটা নিয়ে চিন্তা করবেন না। তো আমরা অনেকগুলোই প্রশ্নের উত্তর দিয়ে দিছি, ডিফারেন্ট কোনো প্রশ্ন আমি আসলে পাচ্ছি না। আপনাদের সবার জন্য আসলে অনেক শুভকামনা। আর টেকনিক্যাল টিমে যারা আছেন ভাইয়েরা, আপনারা যদি কোনো প্রশ্ন নিতে চান বা কোনো কিছু বলতে চান, তাহলে আপনারা অ্যাড করতে পারেন, তাহলে আমরা শেষের দিকে আস্তে আগাবো আর কি। আমরা কিছু সৌরভদা পরামর্শ নিতে পারি, যেহেতু Sure. কোশ্চেন আমাদের যদি যেহেতু ভাইয়া আপনারা সবাই উপস্থিত আছে, আমাদের যদি কেউ কোনো পরামর্শ দিতে চায় যেন উত্তরণ আরো অবশ্যই, ভালো করতে পারে। রাইট। আপনাদের জন্য কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাদেরকে চ্যাট বক্সে বা কিউএন্ডে দিতে পারেন। আরো ভালো হলো আমাদেরকে মেইল করতে পারেন, উত্তরণের মেইলে মেইল দিতে পারেন। আপনাদের যে বইগুলো দেওয়া হয়েছে সেই বইগুলোতে আমাদের ইমেল অ্যাড্রেস আছে। আমাদের বইয়ে আমরা মেনে নিচ্ছি কিছু ভুল আছে, এটা সবার ক্ষেত্রেই হয়, আমরা সেই ভুলটাকে শুধরানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা মেইলে আমাদেরকে জানাতে পারেন যে অংশগুলো ভুল আছে, আমরা চেষ্টা করব পরবর্তীতে এই ভুল যেন রিপিট না হয়। এবং অবশ্যই মন থেকে আপনাদের জন্য দোয়া করব, কারণ আপনারা আমাদের সাহায্য করতেছেন। তো আপনাদের যে কোনো পরামর্শ অবশ্যই আমরা খুব খুশি মনেই মেনে নিব। আপনারা পরামর্শ দিতে পারেন।
আর আমি এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে। জাস্ট একটা কথাই মনে রাখবেন যে আপনি যদি পরিশ্রম করে থাকেন, আপনার যদি নিয়ত ভালো থাকে, তাহলে সৃষ্টিকর্তা আল্লাহ অবশ্যই আপনাকে সহযোগিতা করবে আপনার স্বপ্ন পূরণে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আর টেকনিক টিমে যারা আছেন ভাই, আপনারা কথা বলে শেষ করে দিতে পারেন। ধন্যবাদ ভাইয়াকে, আর বিশেষ করে ধন্যবাদ আপনাকে। আপনারা এতদিন ধৈর্য সহকারে আজ ক্লাসগুলা এনজয় করছেন। পরবর্তীতে আসলে ক্লাসটাই শেষ না, এর পরিপক্কতা আসবে হচ্ছে পরীক্ষার মাধ্যমে। তো আমরা সবাই যার যার অবস্থান থেকে প্রচন্ড বেশি পরিমাণে পরীক্ষা দিব, লাইভ এক্সাম এবং বেশি বেশি প্র্যাকটিস এক্সাম দিব। এতে করে আমাদের আমাদের প্রস্তুতিতে পরিপূর্ণতা আসবে ইনশাল্লাহ। আর আমাদের যে ক্লাস আমরা সারাদিন এক্সামের শেষে আমরা ক্লাস নিব 8:30 থেকে আমাদের ক্লাসগুলো হবে। আমরা সবার কাছে পার্সোনালি প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের নিজেদের ফ্যামিলির মতো, আমরা সবাই এক উদ্ভাস উদ্মেষোত্তরণ ফ্যামিলি। সো আমরা সবার কাছে রিকোয়েস্ট করব, সবাই যার যার অবস্থান থেকে ক্লাস করবেন, পরীক্ষা দিবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন, যার মাধ্যমে আমাদের টার্গেট ফিল আপ করতে সাহায্য করবে। আমাদের এক্সাম টাইম সকাল 8টা থেকে রাত 8টা। এক্সাম টাইম শেষ হয়ে যাওয়ার পরে আমরা ক্লাসগুলো শুরু করব ইনশাল্লাহ। সবাইকে আবারও রিকোয়েস্ট, আমরা যদি আপনারা ভাই হিসাবে আমাদের মনে করে থাকেন, সবাই একটু যার যার লক্ষ্য অনুসারে আগানোর চেষ্টা করি, বেশি বেশি প্র্যাকটিস করি। ও ক্লাসগুলা যদি কারো কোনো ল্যাকিংস থেকে থাকে, রিপ্লে ভিডিও দেখার মাধ্যমে আমরা ওটা আবারও দেখি। সবাই যার যার অবস্থান থেকে একটু বেশি বেশি প্র্যাকটিস করি, ইনশাল্লাহ আমরা খুব অল্প সময়ের মধ্যে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারবো ইনশাআল্লাহ। মামুন ভাই যদি কিছু বলতে চান। সোহেল ভাই আর মামুন ভাইকে দেখতে চাই ভাই। সোহেল ভাই আর ভাই মামুন আসলে ভাইকে আমাদের দেখতে তো আমরাও দেখতে চাই ভাই। ভাই ঠিক আছে ভাই, আমরা আচ্ছা ভাই, আমি সোহেল, সকলকে ধন্যবাদ বিশেষ করার জন্য। আর একটা বিষয় হচ্ছে, আমরা আমাদের অবস্থান থেকে সবাইকে রিকোয়েস্ট করি, আবারও বলছি, আমরা বেশি বেশি প্র্যাকটিস করব, আমরা যেন আমাদের লক্ষ্যে পৌঁছাইতে পারি, সেই অনুসারে আমরা সামনের দিকে আগাবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। আমি মামুন ভাইকে ডেকে নিচ্ছি, মামুন ভাই যদি কিছু বলতে চান। হ্যাঁ, আমরা মামুন ভাইকেও দেখতে চাই। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। তো আশা করি সবাই অনেকদিন ধরেই বলতেছিল ক্লাসে যে দেখবে দেখবে, আশা করি আজকে দেখা হয়ে গেছে। তো এতদিন আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আশা করি সামনেও থাকবেন আমাদের সাথে, এবং আমাদের যে কোর্সগুলো আছে সেগুলো করবেন। আশা করি আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা খুব সুন্দরভাবে পৌঁছে যান। সবার জন্য শুভকামনা। এ পর্যন্তই। আর যদি কোনো প্রবলেম হয়, আমার নাম্বারটা হয়তো আপনাদের কাছে আছে। আহ, আমাদের সার্ভিস রিলেটেড কোনো প্রবলেম হলে যে কোনো সময় যোগাযোগ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ হাফেজ। ভাই কিছু মনে না করলে আপনি একটু আসতে পারেন ভাই লাইভে। আমাকে তো দেখছে ওরা অলরেডি, আমাকে আর কি দেখবে? এই যে আজ দেখতে চাচ্ছে, ওই যে বলছে সৌরভ ভাইয়াকে লাস্ট বারের মতো দেখবে। লাস্ট বার মানে কি? আমি কি মরে টরে যাবো নাকি? লাস্ট বার কেন? ওয়াই লাস্ট বার? বেঁচে আছি, বেঁচে আছি। ওকে, সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন, দোয়া রাখবেন আমাদের জন্য। আর আশা করছি আপনাদের স্বপ্ন পূরণটা সুন্দরভাবেই হবে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।